আর তাছাড়া জি। এই অভ্যুত্থানে এই এই যে আমাদের যে ২৪-এর যুদ্ধ হলো, একটা আমরা পুনরায় আলহামদুলিল্লাহ একটা স্বাধীন দেশ পেলাম। যে যার মতো এখন আওয়ামী লীগও মন ভরে সবাইকে গালি দিতে পারে। এদের কাজটাই হলো গালি দেওয়া। ঠিক এরা বলছেন। মানুষকে গঠনমূলক সমালোচনা কখন তো করতে পারবে না। এরা ১ম এই হুম, দিবে হুম। গালি। আমাকেও অনেক গালি শুনতে হইছে। অনেক প্রেক্ষাপটে, অনেক জায়গায়, অনেক কমেন্টস এ Facebook এ গালি শুনতে হচ্ছে। কালকে আমার একটা প্রতিবেদন ছাপা হইছে। সেখানে এরকম করে লেখা ছিল যে, আমার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না। প্লাস আমার পরিবারের আমার প্যারেন্টস জানে না যে আমি চোখে দেখতে পাই না। চোখও থাকবে না আমার। আমার চোখ NPL আমার চোখে যেহেতু রেটিনা নাই, একটা সময় আমার এই চোখ আস্তে, আস্তে ছোট হয়ে যাবে। যখন আমার চোখে অয়েল রিমুভ করা হবে তখন আমার চোখটা ছোট হয়ে যাবে। তখন এই চোখের জায়গায় চোখ থাকবে না। কৃত্রিম সৌন্দর্যের জন্য আমাকে হয়তো পাথরের চোখ লাগাতে হতে পারে। শুভ সকাল সম্মানিত দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ টক শো ইস্ট অ্যান্ড ওয়েস্টে। জুলাই আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তানজিম হামজা নূর আজ আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। আমি সর্বপ্রথম আপনাকে যে কোশ্চেনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখেন আপনারা তো জুলাই আন্দোলন করে দেশটাকে আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছেন। আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনার জন্য অনেক দোয়াও রইল। প্রথম কোশ্চেনটা হবে যে জুলাই আন্দোলন থেকে আপনার যে ভয়াবহ অভিজ্ঞতাটা সেটা যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। জি, আপনাদেরও ধন্যবাদ আমাকে আপনাদের এই স্টুডিওতে সুযোগ দেওয়ার জন্য। আসলে মানুষ এমন পর্যায়ে চলে গেলে আল্লাহ হেদায়েত দেয়া বন্ধ করে দেয়। যেটা ফ্যাসিস্ট সরকারের জন্য বরাদ্দ ছিল। এতটা জুলুমকারী হয়ে গেছিল যে মানুষ মানুষের দাম্ভিকতা সাজে না। দাম্ভিকতার মালিক হলো মহান রব্বুল আলামিন। উনি কারো মুখাপেক্ষী না, আমরা তার মুখাপেক্ষী। এই ফ্যাসিস্ট সরকার এত দাম্ভিকতায় অন্ধ হয়ে গিয়েছিল যে মানুষ আর পশুর মধ্যে কোনো তফাৎ ছিল না। সে আমাদের এমনভাবে টর্চার করছে, তার প্রশাসন এমনভাবে আমাদের টর্চার করছে যে আমরা এখন একেকজন জীবন্ত লাশ হিসেবে আছি। একটা মানুষ চোখে দেখতে পায় না, চোখে দেখতেও পাবে না। আমাদের সাথে এরকম অনেক ভাই আছে। বিশেষ করে কয়েকজন ভাইয়ের নাম যদি না বলি, সাব্বির ভাই, তারপরে দুর্জয় ভাই, এরা চোখে আর কখনোই দেখতে পাবে না। ডাক্তার থেকে কনফার্ম হয়ে গেছে। আমি আমার এই ডান চোখে আর কখনোই দেখতে পাবো না। জুলাই আন্দোলন আসলে আমাদের যাওয়ার কারণটা কি ছিল? একটি স্বাধীন দেশে আমরা যে যার মতো স্বাধীনভাবে মত প্রকাশ করব। একটা স্বাধীন দেশে আমার মত প্রকাশে একজনের ভালো নাই লাগতে পারে। আমার মত জি। যদি যুক্তিগত থাকে, আমারটা একসেপ্ট কেন করবে না? তো আমরা যদি স্বাধীন দেশে মত প্রকাশ নাই করতে পারি, এই স্বাধীনতা দিয়ে লাভ কি আমার? আমরা ঠিক বলছেন। স্বাধীনভাবে মত প্রকাশ করব, স্বাধীনভাবে দেশে বসবাস করব, স্বাধীনভাবে চলব। এই স্বাধীনভাবে চলার জন্যই আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। আপনার যে চোখের সমস্যা, ডান চোখের সমস্যা, তো আপনার চিকিৎসার জন্য কি আপনি বাংলাদেশের মানে কোনো আপনি কি পুরোপুরি সাপোর্ট পাচ্ছেন? নাকি আপনার সাথে আমার মেবি আগেও কথা হয়েছিল। তো আপনারা কি, কি সুযোগ সুবিধা পাচ্ছেন এটার ব্যাপারে? আ দেখেন আসলে আমাদের বাংলাদেশের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। ডক্টর ইউনূস স্যার উনি ওনার অবস্থান থেকে আমাদের দেশটাকে আবার পুনরায় উজ্জীবিত করতে চাচ্ছেন। আলহামদুলিল্লাহ উনি অনেক ক্ষেত্রে সফলও হচ্ছেন, হবেন ইনশাআল্লাহ আশা রাখছি। তার দ্বারা আলহামদুলিল্লাহ। দেশ আমাদের পুনরায় আবার পুনর্গঠন হবে। আমরা এই আশাও করছি। ট্রিটমেন্টের বিষয়টা হলো যে আমাদের এই দেশে আপনি অবগত আছেন যে ভারত একটা তাদের অঙ্গরাজ্য হিসেবে এই দেশটা এতদিন তারা আ পরিচালনা করেছে। চালাইছে। জি। এটা অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি এটা করেছে। তাদেরই একজন কাঠপুতুল বসায় রাখছিল এতদিন ১৬ টা বছর উনি বসেছিলেন। বসে উনার মন মর্জি উনাকে যেভাবে দিক নির্দেশনা দেওয়া হতো সেই ইন্ডিয়ার দিল্লি থেকে সে সেভাবেই দিক নির্দেশনা মেনে দেশ পরিচালনা করত। তো এমন কোন সেক্টর নাই যেখানে ইন্ডিয়ার হাত না পড়ে নাই। এটা আমরা বিশ্বাস করি। তো মেডিকেল ইস্যুতে ভারতে প্রচুর বাংলাদেশী যায়। বাংলাদেশীরা না গেলে তারা না খায় মরতে হয়। কারণ এরকমভাবে অনেক আমরা দেখছি। তো জি, তারা জি, বলছে ঠিক। যে, "দাদা বাংলাদেশীরা যদি না আসে তো আপনারা আমাদের না খেয়ে মরতে হবে।" তো তারা কখনোই বাংলাদেশের মেডিকেল সাইডটাকেও হাত দিছে। তারা ওইভাবে ট্রিটমেন্ট ওই অ আ কি বলে এগুলো ওই যে ওটির জন্য যে মেশিনারিজ দরকার ওরকমভাবে হয়তো এখনো ওনারা এগুলো আনতে দেয় নাই। তো সেক্ষেত্রে আমরা যারা আছি ঢাকায় বসবাস করছি, ঢাকায় যাদের ট্রিটমেন্ট হইছে,
আমি ট্রিটমেন্ট ঢাকা ক্যান্টনমেন্টে করছি। এটা হলো সিএমএইচ এ, কম্বাইন্ড মিলিটারি হসপিটালে। ওইখানে আমাদের ওটিটা হইছে, আমার ওটি হইছে। তো সেক্ষেত্রে আরো অন্য ১০ টা জায়গা থেকে এখানে আমি আ ভালো চিকিৎসা পাইছি। এটা নিয়ে আমি স্যাটিসফাইড। কিন্তু যাক স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। হওয়ার পরেও যে আমার এই চোখটা আমি যে দেখতে পারছি না, আমার অলরেডি ২ টা ওটি হয়ে গেছে। আমি এই ২ টা ওটি হওয়ার পরে আমার চোখে দেখার কোনো সম্ভাবনা আমি পাচ্ছি না। এখন এটা আদৌ কি দেখতে পাবো কিনা এটা নিয়ে আমি কনফিউশন এর মধ্যে আছি। বাকিটা আল্লাহর উপরে ভরসা করে আছি যে আল্লাহ যদি চান ইনশাআল্লাহ দেখতে পাবো। আর তিনি যদি না চান তাহলে মনে হয় আর দেখতে পাবো না এই ডান চোখে। ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। তো আমি সেকেন্ড কোশ্চেনটা আপনাকে করতে যাচ্ছি, যেহেতু দেখেন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে কিন্তু ইন্ডিয়া বিভিন্নভাবে হুমকি ধমকি কিন্তু দিতেন। তারপর হচ্ছে বর্ডার এরিয়াতে কিন্তু একটা ক্রাইসিস এখনও আছে। তো বাংলাদেশ তার সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বজায় রাখার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? জি দেখেন আমাদের দেশটা আমরা আমরা যেভাবে ২৪ এর আন্দোলনে অংশগ্রহণ করেছি, দেশের অভ্যন্তরে আমরা বুক পেতে গুলি যদি দেশের রক্ষা করার জন্য যদি আমরা দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, দেশের মত প্রকাশের জন্য আমরা যদি এভাবে নিজেদের বুক পেতে দিতে পারি, ইন্ডিয়ার মতো এরকম লোক আমাদের যে একটা দেশকে অত্যাচার করবে, আমরা এটা মেনে নিব, এটা কখনই আমরা মেনে নিব না। মেনে নিব না এই কারণে তারা অন্যায়ভাবে দেশে কোন ধরনেরই ওনারা কোন এক্টিভিটিস পরিচালনা করতে পারবে না। আর যদি ওনারা করতেও চায় আমরা তা শক্ত হাতে দমন করব। আমরা বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করতেও জানি, স্বাধীনতা রক্ষা করতেও জানি। তারা যদি অন্যায়ভাবে আমাদের যদি অত্যাচার জুলুম করতে চায়, আমাদের বিজিবি আছেন, আমরা আছি, ১৮ কোটি মানুষ আছে। আর বিশ্বের অন্যান্য দেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের পাশে আছে। তাদের শক্তভাবে রুখে দিব। ইতিমধ্যে আমাদের এই প্রধান উপদেষ্টার মন্ত্রী পরিষদে যারা আছেন, উনারা বিশেষ পদক্ষেপ গ্রহণ করছেন। এতদিন যা আ করতে পারেন নাই, তাদের ওরকমভাবে অথরিটি দেয়া হয় নাই। তো ইনশাআল্লাহ আ ফিউচারে ভারত তার দাদাগিরি আর এভাবে করতে পারবে না। এটা আমরা আশা করছি। আর যদি দাদাগিরি ফলাইতেও আসে, সেক্ষেত্রে আমরা শক্ত হাতে তাদের দমন করব। আমরা মুসলিম জাতি, ইনশাল্লাহ। আমরা মৃত্যুকে ভয় পাই না। আর আমি আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাচ্ছি, ভারতের সাথে কিন্তু সম্পর্কটার কিন্তু একটা খারাপের দিকেই যাচ্ছে। সেই জায়গাতে অনেক বছর পর, মানে ২ যুগ পর বলতে পারেন যে পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে। তো অভিন্ন ইতিহাস এবং সাম্প্রতিক রাজনৈতিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পাকিস্তান জোট কতটা সম্ভব বলে আপনি মনে করেন? আসলে বিষয়টা কিন্তু অনেক মানে ভাবার বিষয়, অনেক কিছু বিশেষভাবে বিশ্লেষণ করার বিষয়। এই বাংলাদেশকে মানে তারা চাচ্ছিল মানে একটা পক্ষ প্লাস ভারত সবসময় চাচ্ছিল যে এই দেশে যেন অন্য কোনো দেশের সাথে ওরকমভাবে সুসম্পর্ক বজায় না থাকে। সুসম্পর্ক বজায় না থাকার অনেকগুলো কারণ থাকতে পারে। যদি উল্লেখযোগ্য কারণের কথা বলি সেক্ষেত্রে ভারত জানি এককভাবে এ দেশে নিয়ন্ত্রণ করতে পারে। ভারত আপনি জানেন কিনা আমি সেটা আমরা গত বছর রমাদানে এই রমজান মাসে যে অন্যান্য যেই পণ্যের দ্রব্যমূল্য ছিল এটা অনেকটাই কমে আসছে। তো আমাদের দেশের অভ্যন্তরীণ অবস্থা ভালো না থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে কিন্তু আমরা পেঁয়াজ বলেন, তারপরে হুম, হুম। আলু বলেন, অন্যান্য যে সবজি আছে, মরিচ বলেন, এগুলো কিন্তু আমাদের ওই সময় ফ্যাসিস্ট সরকারের সময় আমাদের কিন্তু এগুলো প্রচুর দাম দিয়ে কিনতে হইছে। এখন কিন্তু সেটা কিনতে হইতেছে না। তাছাড়া পাকিস্তান ইতিমধ্যে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ওনারা সহযোগিতার হাত হাত বাড়িয়ে দিয়েছেন। এই যে এই কারণে তাদের শুকরিয়া আদায় করছি। তো আমরা আসলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য যারা আমাদেরকে সাহায্য করবেন, প্রকৃতপক্ষে আমাদের আ বা বন্ধু দেশ হিসাবে পরিচয় দিবেন, আমরা অবশ্যই তাদের গ্রহণ করব। গ্রহণ করব না কেন? এখন এটা পাকিস্তান করতেছে, পাকিস্তানকে সাধুবাদ জানাই। ফিউচারে পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হবে এই আশাও ব্যক্ত করছি। আচ্ছা, আপনি ঠিক বলছেন। আরেকটা কথা হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান যদি কৌশলগত জোট গঠন করে, তাহলে ভারতীয় হিন্দু চরমপন্থী যে গোষ্ঠীগুলো আছে, ওদের যে মোদী সরকারের টেরোরিজম বলবো না ওইভাবে, মানে তারা যে বাংলাদেশকে একটা অখণ্ড বাংলা বানানোর একটা স্বপ্ন দেখছেন,
যে তারা হচ্ছে বাংলাদেশকে, আপনি তো যেটা বললেন যে বাংলাদেশকে তারা কন্ট্রোলে রেখেছিল, তাদের তো একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশকে তাদের কন্ট্রোলে পুরোপুরি নেওয়া, মানে তারা বাংলাদেশকেই শাসন করতেন। তো সেক্ষেত্রে পাকিস্তান যদি আমাদের সাথে আসে, তো সেখানে আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো এই চরমপন্থী গোষ্ঠীগুলোর সাথে? অবশ্যই, অবশ্যই। আমরা 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 আমাদের দেশ আয়তনে ছোট হতে পারে। কিন্তু আমাদের দেশের আমাদের কৌশলগত দিক, আমাদের যে দক্ষতা প্লাস আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের যে সুপরিকল্পনা আছে, এর সাথে যদি আমাদের আ কোনো এই প্রতিবেশী রাষ্ট্র, উদাহরণস্বরূপ যদি বলি ভারত, এই সরি দুঃখিত। উদাহরণস্বরূপ যদি বলি পাকিস্তানের কথা, সেই পাকিস্তান আর বাংলাদেশ যদি অ্যা যৌথভাবে উনারা আ ওই ভারতের যে অগ্রাসন, তারা যে এই দক্ষিণ এশিয়ার মধ্যে আ রাজত্ব করতে চায়, তাদের শক্তি প্রয়োগ করতে চায়, এটা পাকিস্তান, বাংলাদেশ, অন্যান্য যেই প্রতিবেশী রাষ্ট্র আছে তারা যদি যৌথভাবে কাজ করে, ভারত এটা কখনোই সফল হতে পারবে না। আর এটা আশা করি হ্যাঁ, হ্যাঁ। এটা করা দরকার। কারণ এককভাবে আর কোন রাষ্ট্রকে অন্য প্রতিবেশী দেশকে ছোট বলে দমায় রাখা, প্লাস ওনাদের এককভাবে চিন্তা প্রয়োগ করে এককভাবে কাঠপুতুল বসায় দিয়ে দেশ শাসন করবে, এটা কখনো আর করতে দেয়া যাবে না। কারণ তারা কখনই নিজের স্বার্থ ছাড়া অন্য দেশের স্বার্থ ভাবে নাই। নিজেরা আগে নিজেরটা গুছায় নিছে, পরে অন্য দেশের কথা ভাবছে। এটা প্রমাণিত। এটা যেইকোনো ভারতের যেইকোনো প্রতিবেশী রাষ্ট্ররাই তাদের এই কথা বলে যে, "না, ভারত কখনই আমাদের সেভাবে মঙ্গল চাননি।" সেই ক্ষেত্রে আমি মনে করি পাকিস্তান, বাংলাদেশের জোট হওয়া দরকার। ওকে। এখন তো ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের নতুন দল জাতীয় নাগরিক পার্টি হয়েছে, মানে তারা অ্যানাউন্সড করেছেন। তো এটা নিয়ে আপনি আপনার অভিজ্ঞতা এবং আপনার কি মতবাদ, এটা যদি শেয়ার করতেন নাগরিক পার্টি নিয়ে। জি। আসলে ছাত্রদের একটা পার্টি থাকা দরকার। সেই সম্পর্কে ডক্টর ইউনূস স্যারও মত প্রকাশ করছেন। আর তাছাড়া জি। এই অভ্যুত্থানে এই এই যে আমাদের যে ২৪ এর যুদ্ধ হলো, আমরা পুনরায় আলহামদুলিল্লাহ একটা স্বাধীন দেশ পেলাম। যে যার মতো এখন আওয়ামী লীগও মন ভরে সবাইকে গালি দিতে পারে। এদের কাজটাই হলো গালি দেওয়া। ঠিক এরা বলছেন। মানুষকে গঠনমূলক সমালোচনা কখন তো করতে পারবে না। এরা ১ম এই হুম, দিবে হুম। গালি। আমাকেও অনেক গালি শুনতে হইছে। অনেক প্রেক্ষাপটে, অনেক জায়গায়, অনেক কমেন্টস এ Facebook এ গালি শুনতে হচ্ছে। কালকে আমার একটা প্রতিবেদন ছাপা হইছে। সেখানে এরকম করে লেখা ছিল যে, আমার অর্থনৈতিক অবস্থা তেমন ভালো না। প্লাস আমার প্যারেন্টস জানে না যে আমি চোখে দেখতে পাই না। চোখও থাকবে না আমার। আমার চোখ NPL। আমার চোখে যেহেতু রেটিনা নাই, একটা সময় আমার এই চোখ আস্তে, আস্তে ছোট হয়ে যাবে। যখন আমার চোখে অয়েল রিমুভ করা হবে তখন আমার চোখটা ছোট হয়ে যাবে। তখন এই চোখের জায়গায় চোখ থাকবে না। কৃত্রিম সৌন্দর্যের জন্য আমাকে হয়তো পাথরের চোখ লাগাতে হতে পারে। তো সেই ক্ষেত্রে আমার একটা ইন্টারভিউ ছিল। সেই ইন্টারভিউতে লেখা ছিল যে, কতটা অমানবিক তারা। দেখতেছে যে ভিক্ষা করে খা, ভিক্ষা করে খা, থাল কিনে দিব। মানে ওরা এখনো শুধরাবে না, ওরা এমনই করবে, এইভাবে মানুষকে নিচু করে তাকে কষ্ট দেওয়ার ট্রাই করবে। মানে তারা এতগুলো মানুষকে মেরেও শান্তি পায়নি, এখন তারপরও যে কেমন করে উঁচু আওয়াজে কথা বলে আমি এটা বুঝি না। সেটাই। এখন তারা মনে করতেছে এটাও তাদের মত প্রকাশ। তো এটা যদি তাদের মত প্রকাশ হয়ে থাকে, আচ্ছা দেখেন, শিক্ষার যদি সংজ্ঞা বলা হয়, শিক্ষা কাকে বলে? আমরা শিক্ষার সংজ্ঞা এটাই বুঝি যে আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তনকেই শিক্ষা বলে। এখন একটা মানুষের যদি আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন না হয়, তাকে আপনি কি শিক্ষা বলবেন? এর কাছে শিক্ষা মানে গালি দেওয়া, এর কাছে শিক্ষা মানে হুম, আরেকজনকে হুম। ছোট করে কথা বলা। এটাই তাদের শিক্ষা। অতএব তার সাথে মূর্খের সাথে তো তর্ক সাজে না। আর যেকোনো পরিস্থিতিতেই হোক, যেকোনো পরিস্থিতিতে হোক, দেশের রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য এই যে, যে পার্টিটা গঠন করা হয়েছে নতুন করে ছাত্রদের পক্ষ থেকে, এরা অবশ্যই, অবশ্যই পজিটিভ কাজ করবে। আর এই সম্পর্কে মানুষের ইনশাআল্লাহ। ফিডব্যাকও খুব ভালোই আছে। কারণ দেখেন একটা মানুষ আ আগামীতে যারা আমাদের এই বাংলাদেশে প্রাচীন দল, তারা দেশের জন্য কে কতটুকু করছেন, কে কতটুকু করবেন, অনেকের কিন্তু একটা ধারণা স্পষ্ট হয়ে গিয়েছে। আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমরা তো দেখে আসছি যে আসলে কে কতটুক বাংলাদেশের জন্য করছেন। আসলে সেভাবে আ প্রতি ফ মানে সেভাবে আমরা কথা অনুযায়ী কর্মে সেভাবে প্রয়োগ দেখি নাই। অতএব নতুনত্ব চাচ্ছেন, নতুন দল চাচ্ছেন এবং নতুন দ্বারাই কিছু পরিবর্তন হবে, যে পরিবর্তনটাই আসলেই দরকার। তো সেই ক্ষেত্রে জি, জি, ঠিক বলছেন। জাতীয় নাগরিক পার্টি ভালো ফলাফল রাখবেন। তাদের জন্য শুভকামনা রইলো। আর তাছাড়া ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ।
আচ্ছা, সর্বশেষ আমি আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। দেখেন যে বাংলাদেশ পাকিস্তানের সুসম্পর্ক মানে একটা নতুন পথ দেখা যাচ্ছে, নতুন রূপ দেখা যাচ্ছে। তো আপনাকে যদি বাংলাদেশ পাকিস্তান নিয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়, তো আপনি কি কাজ করতে ইচ্ছুক? বা পাকিস্তান ভিজিট করার যদি সুযোগ পান, তো আপনি কি পাকিস্তান আসবেন? জি, অবশ্যই, অবশ্যই, অবশ্যই ইনশাআল্লাহ আমি আমি ১ম এ এখানে একটু বলে রাখি যে পাকিস্তানের যে ঐতিহ্যবাহী যে জায়গাগুলো, ঐতিহ্যবাহী যে পোশাকগুলো, এগুলো আমার ছোটবেলা থেকেই খুব ভালো লাগতো। প্রকৃতপক্ষে পাকিস্তানের যেই কাশ্মীর সাইডটা আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল। তো আল্লাহ যদি কখনো আমাকে এই সুযোগ দেন, আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই। সেক্ষেত্রে সবার সহযোগিতাও চাই যে সবাই সবার অবস্থান থেকে আমাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। পাকিস্তান ভিজিটের জন্য। আর পাকিস্তান আর বাংলাদেশ একটা সুসম্পর্ক হোক এদেশের মানুষ চায়। এটারও একটা উপযুক্ত কারণ আছে। যে আমাদের দেশ হলো মুসলিম দেশ। মুসলিম দেশ। আমাদের দেশের বেশিরভাগই মানুষ মুসলিম। তো পাকিস্তানও মুসলিম প্রধান দেশ। তো আমরা যারা মুসলিম, এক মুসলিম আরেক মুসলিমের আয়নাস্বরূপ। আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা এটা মানি যে একটা মুসলিম আরেকটা মুসলিমের আয়নাস্বরূপ। তো যারা আমি এখানে আসলে অনেক কথা থাকে। তো আমি ওইভাবে ডিটেইলস এ যাচ্ছি না। আমি জাস্ট বলতে চাচ্ছি, অনেক ভুল ভ্রান্তির পরেও আমরা চাই যে আমাদের দেশ প্লাস পাকিস্তান ২ জন ভালো যদি সম্পর্ক তৈরি হয়, এক্ষেত্রে আমাদের আমাদের যেহেতু পাকিস্তান পরমাণু শক্তি দেশ, সেই ক্ষেত্রে জি। তাদের সাথে সুসম্পর্কটা রাখা আমাদের জন্য ভালো। ভালো এই কারণে যদি সুসম্পর্ক ভালো থাকে সেক্ষেত্রে আমরা অনেকভাবে তাদের থেকে সহায়তা পাবো এবং ভবিষ্যতে এই সহায়তার মাধ্যমে আমরা অনেক দূর পর্যন্ত মানে আমি অনেক বড় পরিকল্পনার কথা বলছি। অনেক বড় পরিকল্পনা আমরা করতে পারবো। যেন আমরা ওই পরিকল্পনা মাফিক আগাতে পারি। আমি একটা এখানে স্পষ্ট করে ক্লিয়ার করে বলতে চাই যে যদি পাকিস্তান আমাদের প্রকৃতপক্ষে বন্ধু রূপে আমাদের কাছে আসে, আমরা যদি হুম, হুম। আসলেই তাদের কাজে স্যাটিসফাইড থাকি, আমরা অবশ্যই তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। আর আমি এই ক্ষেত্রে অবশ্যই জোরালো ভূমিকা পালন করব। আমাদের বাংলাদেশে আ মানে যারা এখানে আছেন উর্দু ভাষাভাষী মানুষ, অতএব দেশ ভাগের আগে যারা এখানে আছেন, তারা এখানে অনেক আ কষ্টের সাথে জীবনযাপন করছেন। ঠিক তেমনি পাকিস্তানেও আমাদের আ বাঙালি বাঙালি আছে। অনেক বাঙালি অনেক ভাই-বোন আছেন। তো এই ক্ষেত্রে যদি কখনো কাজ করার সুযোগ থাকে, আমি জোরালোভাবে কাজ করব এবং আমি সর্ব অবস্থায় সব দিক দিয়ে কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ আপনার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে স্যালুট জানাই। আপনারাই হচ্ছেন রিয়াল হিরো, যাদের ত্যাগের কারণে আমরা আমাদের দেশের স্বাধীনতা পেয়েছি। আজ একটু মানে নিজের ইচ্ছামতো আ নিজের জন্য বলতে পারি। ওই সাহসটা এট লিস্ট পাই। যে আগে তো আমরা কোনো কিছু বলতে পারতাম না। আমাদের তো বাক স্বাধীনতাই ছিল না। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের শোতে জয়েন করার জন্য। আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন। আপনার জন্য অনেক, অনেক দোয়াও রইল। জি, আমিন, আমিন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ ভালো রাখুক আপনাদেরকেও। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।